সেজন্য তাদের ধন্যবাদ জানাই। তাই সভার মাধ্যমে আমাদের বক্তব্য রাখছি। আমি যে জেলায় আজকে এসেছি এই উত্তর দিনাজপুর জেলা সবচেয়ে বেশি সন্ত্রাস প্রভাবিত গন্ডগোলের জেলার মধ্যে একটা। উত্তরে আছে কুচবিহার, তারপরে দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণে আমাদের বীরভূম, এরকম কয়েকটি জেলাতে সবচেয়ে খুন খারাপি বেশি হচ্ছে। আমাদের কুচবিহার, আমাদের এখানে রায়গঞ্জ থেকে আরম্ভ করে চোপড়া অবধি এই যে বিস্তীর্ণ এলাকা পুরো জেলার সবটা উপদ্রুত এলাকা হয়ে গেছে। আইন কানুন বলে কিছু নাই। যে পুলিশের বন্দুক ডাকাত গুন্ডাদের দিকে ওঠে না, স্মাগলার গরুচোরদের বিরুদ্ধে ওঠে না, যারা ধর্ষক তাদের বিরুদ্ধে ওঠে না, তারা নিরীহ ছাত্রদের খুন করে মেরেছে। শুধু আমাদের নয়, কংগ্রেসের কর্মী মারা গেছেন, টিএমসির নেতা এখানে রায়গঞ্জে গুলি খেয়ে মারা গেছে। শাসন প্রশাসন বলে কিছু নাই, পুলিশ তোলা তুলে পার্টির খালি ভান্ডার ভরছে, আর কোনো কাজ নাই। এমএলএ এমপিদের তাদের নজরে তাদের অঙ্গুলে হেলানে এখানকার পুলিশ কাজ করে, তাই আমরা প্রতিবাদ করতে চাই। এই রায়গঞ্জ শহরের মধ্যে আদিবাসী মেয়েদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে, তার কোনো প্রতিকার হয়নি। তারা এখনো দিব্যি ঘুরে বেড়াচ্ছে। ইলেকশনে, পঞ্চায়েত ইলেকশনে চারিদিকে গুন্ডারা দাপিয়ে বেরিয়েছে। আমাদের কর্মীরা নমিনেশন করতে গিয়ে, প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, হাত পা ভেঙেছে, মাথা ফেটেছে, দাড়ি ভিট স্কুলে গুলি চলেছে। তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমাদের কর্মীরা এখন জেলে আছে, ওখানকার মানুষ জেলে আছে। তার বিরুদ্ধে আমরা বন্ধ দেখেছিলাম, তাদের 1800 মানুষের উপরে কেস দিয়েছে এই জেলাতে, অনেকে বাইরে আছেন। আর এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমাদের জেলা প্রেসিডেন্টকে জেলার বাইরে যেতে বাধ্য করেছে কোর্ট, এবং পুলিশ তার বিরুদ্ধে কেস দিয়েছে। একাধিক কর্মী এখনো জেলে আছেন, তাদের জামিনের জন্য আমরা চেষ্টা করছি। শত শত লোককে লক্ষ লক্ষ টাকা খরচা করে জামিন করিয়েছি। কারণ কি? আমরা এই অন্যায়ের প্রতিবাদ করেছি। তাই বন্ধুগণ, খালি এখানে নয়, এ পুরো জেলার অবস্থা কি আছে, কৃষকদের অবস্থা দেখুন আপনি। কৃষি প্রধান এলাকা, গত বছর বন্যা হয়েছিল, আমি এসেছিলাম এখানে, আমরা বন্যা ত্রাণ করেছিলাম জায়গায় জায়গায় গিয়ে। আমিও নৌকা নিয়ে বহু গ্রামে গেছিলাম। তারপরে যে বিস্তীর্ণ এলাকা ধান পচে গেছিল, বেশিরভাগ চাষি ক্ষতিপূরণ পাননি। পেয়েছেন কারা? যাদের জমি নেই, যারা ধান চাষ করেনি, তারা টাকা পেল। যে সর্বশান্ত হয়ে গেল, সমস্ত ধান পচে গেল, সবজি ফসল নষ্ট হয়ে গেল, সে কিন্তু পায়নি ক্ষতিপূরণ। এই হচ্ছে দিদির রাজত্ব। আর দিদিমণি কালকে কলকাতায় বলেছেন চাকরি পেয়ে যে কেন্দ্র সরকার নাকি দিচ্ছে না শস্য বীমা। আপনি হিসাব খুলে দেখুন, 2016 সাল থেকে শস্য বীমা আমরা শুরু করেছি, বাড়িয়েছি। প্রত্যেক বছর দিদি 50 কোটি খরচা করলে আমরাও 50 কোটি টাকা এখানে পাঠিয়েছি। সমান সমান ক্ষতিপূরণ দিচ্ছি। দিদি কিন্তু মিথ্যা কথা বলছেন। সারা পশ্চিমবাংলা জুড়ে কৃষকদের অবস্থা খারাপ। আলুর দাম পাওয়া যায় না, ধান উঠেছে, ধান যখন চাষি বিক্রি করে দেবে তখন সরকার ধান কিনবে। এমন জায়গায় ধান কিনছে, এত কম ধান কিনছে, চাষিরা প্রত্যেক দিন ধান নিয়ে যাচ্ছেন, বাড়ি ফিরে নিয়ে আসছেন, লাইনে দাঁড়িয়ে ধান বিক্রি করতে পারছেন না, সরকার কিনছে না, ফরেনের কাছে বিক্রি করতে হচ্ছে। আজ পর্যন্ত ভারত সরকার যত সহায়ক মূল্য দিয়েছে, আমাদের মোদী সরকার ঐতিহাসিক দাম দিয়েছে। 1250 টাকা ছিল, 1550 করলো, এখন 1750 টাকা 1 কুইন্টাল ধানের দাম। এর বেশি কেউ দাম আজ পর্যন্ত দিতে পারেনি। ধান, গম, আলু, চাল, পাট, 10টা আনাজের সহায়ক মূল্য বৃদ্ধি করেছে। কিন্তু এই সরকারের ব্যর্থতার জন্য, দালালদের বদমাইশির জন্য এই সরকার এবং দালালরা এক জায়গায় মিলে মানুষকে লুট করছে। তাই ধান যখন আমরা বিক্রি করে দিই 1200 টাকায়, তখন সেই দালালরা ধানটা কিনে নিয়ে 1750 টাকায় বিক্রি করছে সরকারের কাছে। সব জানে সরকার, এখানকার খাদ্যমন্ত্রী সব জানেন। তার বন্ধু বান্ধবরা দালালি করছে, তিনি কিছু বলেন না, তিনি ভালো ভালো কথা বলছেন টিভির সামনে। দিদিমণি কেন্দ্রকে দোষ দিচ্ছেন। এখানে আমাদের জেলার একদিকে আম হয় মালদায়, মালদাকে আমের রাজধানী বলা হয় ভারতবর্ষে। উত্তরে যান বিধাননগর, চোপড়াতে আনারস চাষ হয়। এই দুটো ফসল চাষিরা দাম পান না, রাখার জায়গা নেই, পচে যায়। আজ পর্যন্ত কোনো মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ হলো না, যেখানে ধান, যেখানে পাট, মানে আলু থেকে আরম্ভ করে সবজি সব রাখা যায়। আম সত্য করতে হয়, নাহলে পোকায় খেয়ে যায়, ফেলে দিতে হয়। আনারস জলের দামে বিক্রি করতে হয়, কেন? তার জন্য কোনো ব্যবস্থা নাই। একটু এগিয়ে গেলে টমেটো হয়, সে টমেটো 58 কিলো বিক্রি হয়। কর্ণাটকে, মহারাষ্ট্রে কি 2 কিলো পেঁয়াজ বিক্রি হচ্ছে বলে দিদির খুব কষ্ট হচ্ছে। আরে পেঁয়াজ তো এমন জিনিস নয় যে দুদিনে সব খেয়ে ফেলবো। পেঁয়াজের ঝাঁঝেই তো মারা যাবো, খাবো কি করে? যার যতটুকু দরকার ততটুকু তো কিনবে। কিন্তু আলুর ব্যবসায়ীরা 1 টাকাও দাম পান না। আমরা 18 টাকা 20 টাকা কিনি,
কিন্তু যারা চাষি 1 টাকা 2 টাকায় বিক্রি করেন। এখনো 5 লক্ষ মেট্রিক টন আলু রয়েছে, বাইরে বিক্রি করার সাপ্লাই করার অনুমতি দিচ্ছে না সরকার। সে আলু কেউ বার করছে না, কোল্ড স্টোরেজ খালি হচ্ছে না, নতুন আলু এসে যাচ্ছে। চাষি কি করবে আলু নিয়ে আসে? বাজারে দাম নাই, বিক্রি করতে হবে। রাস্তার মধ্যে 10 টাকা 15 টাকা কিলো আলুর বস্তা বিক্রি হয়। বলে এত কম দাম কেন? বলে আলুর দাম দিতে হবে না, বস্তার দাম নিয়ে আপনি বস্তাটা নিয়ে যান। এই অবস্থা, আলুর দাম ছাড়া বস্তার দামে আলুর বস্তা 50 কিলো বিক্রি হয়। আর মমতা ব্যানার্জি পেঁয়াজের কথা বলছেন। ধান, আলু, পাট, এই 3টে হচ্ছে বাংলার সবচেয়ে দামি ফসল। চাষিরা এখান থেকে দাম পান। আর আমাদের এখানে কিছু ভুট্টা চাষ হয়। এই 3টে ফসল যখন ওঠে, চাষি বাধ্য হয় ফোড়েদের কাছে, দালালদের কাছে বিক্রি করতে, কারণ সরকার তার 2 মাস পরে কেনে। চাষির নিজের থাকার জায়গা নেই, সে ধান পাট কোথায় রাখবে? সে ধার করে চাষ করে, বীজ কেনে, সার কেনে, জল কেনে, তাকে মহাজনের পয়সা শোধ করতে হবে, সে বাধ্য হয়ে বিক্রি করে দেয়। তার হাত থেকে বিক্রি যাওয়া হয়ে যাওয়ার পরে তখন সরকার কিনতে আরম্ভ করে, আর দালালরা কম দামে কিনে নিয়ে গিয়ে সরকারকে বিক্রি করে বেশি দামে। এটা সবাই জানে, তারপরে টিএমসি ঠিক করে না। এখানে চাষিদের অবস্থা খুব খারাপ। বন্ধুগণ, দিদিমণি প্রত্যেক দিন নতুন নতুন যোজনার কথা বলেন, যুবশ্রী, কন্যাশ্রী। কন্যাদের কি অবস্থা? আজকে এখানে 12 বছর 14 বছরের মেয়েদের জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। আমরা এই যে নাবালিকাদের বিয়ে, এটা সেই বিদ্যাসাগরের রামমোহনের আমলে শুনতাম, বিবেকানন্দের আমলে বাল্য বিবাহ প্রথা ছিল। কিন্তু 200 বছর 250 বছর পরে সেই বাল্য বিবাহ চলছে। এখানে 12-14 বছরের মেয়েরা বিয়ে করবে না বলে পালিয়ে গিয়ে থানায় কমপ্লেন করছে, বিডিও এসডিও কে কমপ্লেন করছে। এই পশ্চিম বাংলায় আমরা নাকি খুব শিক্ষিত, 21শ শতাব্দীতে পৌঁছে গেছি, সেখানে বাল্য বিবাহ হচ্ছে, বালিকাদের বিবাহ হচ্ছে, তারা পালিয়ে যাচ্ছে পড়াশোনা করবো বলে। আর দিদি কন্যাশ্রীর কথা বলছেন। 14 বছর 15 বছরের মেয়েরা ধর্ষিতা হচ্ছেন, খুন হয়ে যাচ্ছেন। সেদিন জামুরিয়াতে হয়েছে, আমাদের এখানে হয়েছে। এর আগে কুমারগঞ্জে একজন আদিবাসী মেয়েকে খুন করা হয়েছে, জমিতে ফেলে দেওয়া হয়েছে। প্রত্যেক দিন কোথাও না কোথাও 8 থেকে 80 বছরের কোন মহিলা সুরক্ষিত নয়। পশ্চিমবাংলাতে মায়েরা সবচেয়ে বেশি অসুরক্ষিত। সন্ধ্যা হলে রাস্তায় বেরোতে ভয় করে। মেয়ে স্কুল কলেজে গেলে আমাদের চিন্তা হয়, টিউশনে গেলে আমাদের চিন্তা হয় যে কখন মেয়েটা ফিরবে। বারবার ফোন করি, গিন্নি কর্তাকে বলছেন যাও দেখো মেয়েটা কোথায় গেল। কারণ ঠিকঠাক বাড়ি ফিরবে কিনা আমাদের চিন্তা হয়। সন্ধ্যার পরে যে মহিলারা বাড়ি না ফেরেন, আমাদের চিন্তা হয় বাজারে গেছেন কখন ফিরবেন। কারণ রাস্তাঘাটে মেয়েদের হাত ধরে টানা হচ্ছে, কাপড় ধরে টানা হচ্ছে। দিদিমণি কি বলছেন? এটা হচ্ছে দুষ্টু ছেলেদের কাজ। দিদির ভাইরা সব দুষ্টু হয়ে গেছে, তারা এইসব কাজ করছে। তাদেরকে সাজা দেওয়া, অ্যারেস্ট করা পুলিশ করতে পারছে না, ভয় পাচ্ছে। কারণ তারাই দিদিমণিকে ভোট দিয়ে জেতান, টিএমসি কে জেতান। তাই দিদিমণি যারা ধর্ষিতা হচ্ছেন মহিলারা, তাদের ক্ষতিপূরণ দিন। তারা কারা? 1 সপ্তাহ আগে জয়নগরেতে গুলি চলেছে, তার নিজের পার্টির মধ্যে গুলোগুলি হয়েছে। সেখানে একজন কর্মচারী, একজন ড্রাইভার, একজন সাধারণ মানুষ পেট্রোল পাম্পে মারা গেছে, তার বউদের চাকরি দেওয়া হচ্ছে। তার মানে টিএমসি যদি কেউ করে, সে মরে গেলে সে চাকরি পাবে, তার পরিবারের লোক। অন্য পার্টির লোক পাবে না, সাধারণ মানুষ পাবে না। তাহলে কি দিদিমণি অফার দিচ্ছেন আসুন টিএমসি করুন, আসুন বিসমত খান, তাহলে আপনার পরিবার টাকা পাবে? এ কি ধরনের রাজত্ব, এ কি ধরনের শাসন, এ কি ধরনের গণতন্ত্র? এটা আমাদের বারবার দেখতে হচ্ছে। তাই বন্ধুগণ, না মহিলাদের সুরক্ষা সম্মান আছে, স্কুল কলেজে পড়াশোনা হচ্ছে না, পড়াশোনা করতে চাইলে গুলি খেতে হচ্ছে। ইসলামপুরের দাড়ি ভিটেতে সেখানকার ছাত্র ছাত্রীরা টিচার চেয়েছিল, মাস্টারমশাই চেয়েছিল, বাংলার, ইতিহাসের, অঙ্কের, গণিতের, ভূগোলের, আর তাকে দেখা হলো উর্দু আর সংস্কৃত। আরে উর্দু কে পড়তে চেয়েছে? কজন উর্দু পড়ে? উর্দু স্টুডেন্ট নাই। কেন উর্দুর টিচার? না তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। আমাদের জেলাতে 350 পোস্ট, 550 লোকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। যাবেটা কোথায়? কোনো না কোনো পদে তাকে ঢুকিয়ে দাও। 5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকা টিএমসি নেতারা নিয়ে নিয়েছে। এবার তো চাকরি দিতে হবে। যেখানে মাস্টার নেই সেখানে মাস্টার দেওয়া হয়েছে, যেখানে উর্দু স্টুডেন্ট নেই সেখানে উর্দু ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সংস্কৃতের স্টুডেন্ট নেই সংস্কৃত মাস্টার দিয়ে দেওয়া হচ্ছে, বাংলা, গণিত, ইংরেজি টিচার পাওয়া যাচ্ছে। এই হচ্ছে রাজত্ব। টেট পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন, তার রেজাল্ট হচ্ছে না, রেজাল্ট হচ্ছে তো চাকরি হচ্ছে না, ঘুরে বেড়াচ্ছেন রাস্তায়। সরকার বলেছিল জেলার লোক জেলায় চাকরি পাবে, তাহলে তো হবে না। বীরভূমে বেশি লোকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, তাই তাকে মুর্শিদাবাদে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কলকাতায় বেশি লোকের কাছে টাকা নেওয়া হয়েছে, তাই উত্তর দিনাজপুরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। লুটের রাজত্ব চলছে, সিন্ডিকেট রাজ চলছে। কলেজে ভর্তি হলেও টাকা দিতে হয়, হসপিটালে ভর্তি হলে টাকা দিতে হয়, স্কুলে ভর্তি হলে টাকা দিতে হয়। কি ধরনের রাজত্ব চলছে?
এইসব কথা বলবো বলে দিদিমণি আমাদের বিরোধিতা করছেন, আমাদের যাত্রা করতে দিচ্ছেন না, আমাদের সভা করতে দিচ্ছেন না। আমি কালকে মালদায় ছিলাম, মালদায় দুর্দশা, ওখানে বামনগোলাতে ধান মরে গেছে। সারা পশ্চিমবাংলায় ধান ভালো হয়েছে, সারা ভারতবর্ষে ভালো হয়েছে, একটা ব্লকে বৃষ্টি কম হয়েছে, সেইখানে সেচ দেওয়ার ব্যবস্থা সরকার করতে পারেনি। সরকার চাষিদের ক্ষতিপূরণ দিতে পারছে না। আমরা ভগবানের ভরসায় চাষ করছি আর ভগবান ভরসায় বেঁচে আছি। আমাদের সভা করতে চেয়েছিলাম, সভা করতে দেওয়া হলো না। আমরা আইন অমান্য করলাম মিছিল করে। আজ যেমন আমরা মিছিল করে এলাম, রাস্তায় পুলিশ ব্যারিকেড করে আটকালো, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হলো, পুলিশ লাঠি চালালো, 8 জন আহত হয়ে হসপিটালে ভর্তি হলেন। 61 জনকে অ্যারেস্ট করেছে, তার মধ্যে কয়েকজন মহিলাও আছেন। মহিলাদের গায়ে হাত দিচ্ছে পুলিশ, মেরেছে, শ্লীলতাহানি করেছে, তাদেরকে জেলে ঢুকিয়েছে। এবং পুলিশ বলেছে এরা মার্ডার করতে এসেছিল, অ্যাটেম্প টু মার্ডার কেস দেওয়া হয়েছে। পুলিশ লিস্ট করেছে কি কি অস্ত্র পাওয়া গেছে, সেখানে 30টা বিজেপির পতাকা পাওয়া গেছে, আর 28টা পতাকার স্টিক পাওয়া গেছে, কঞ্চি, আর 8-10টা ইটের টুকরো পাওয়া গেছে। ওই নিয়ে নাকি আমরা পুলিশকে খুন করতে গেছিলাম। কি আইন পশ্চিমবাংলার! আইন অমান্য করলে খুনের কেস দেওয়া হচ্ছে। এখনো আমাদেরকে সবাইকে 10 দিনের জেলে ওখানে আটকে রেখেছে। আমাদের জেলা সভাপতি হেডমাস্টার মশাই, তাকে জামিন দিয়েছে স্কুল বন্ধ হয়ে গেছে বলে। আমাদের ওখানকার কনভেনার আছেন জোনের বাপিদা, তিনিও জেলে আছেন। মহিলা নেত্রীরা, সমস্ত নেতারা জেলের মধ্যে আছেন। আপনি আইন মানলে আপনাকে অনুমতি দেওয়া হবে না, আইন না মানলে কেস দেওয়া হবে, জেলে ঢুকিয়ে দেওয়া হবে। এই হচ্ছে দিদির গণতন্ত্র। এই গণতন্ত্রের বিরুদ্ধে আমরা লড়াই করছি। আমরা ইলেকশন লড়তে চেয়েছিলাম, পঞ্চায়েতে নমিনেশন করতে দেওয়া হয়নি। সমস্ত বিডিও এসডিও অফিসকে গুন্ডা দিয়ে ঘিরে রাখা হয়েছে। গুলি চলেছে, 3 মাস হয়ে গেছে, 4 মাস হয়ে গেছে, এখনো সেই গ্রামে ওখানকার লোকেরা শুভেন্দু অধিকারীকে ঢুকতে দেয়নি। আবার শুনছি 6 তারিখ না 5 তারিখ আসবেন, যোগ্য জবাব দেবে। ওখানকার লোক খুন করেছেন, পুলিশ গুলি চালিয়ে স্বীকার করছে না, তাদেরকে বলা হচ্ছে চলে আসুন আমাদের পার্টিতে। সিআইডি ইনকোয়ারি করে চাপা দেওয়ার চেষ্টা করছেন। সেই শুভেন্দু অধিকারীকে মেদিনীপুরের বোর্ড তৈরি করার দায়িত্ব দিয়েছেন। তিনি বলেছেন 1.5 ঘন্টা মিটিং করে নাকি বোর্ড করে দেবেন, আর আমাদের পার্টির লোককে ভাঙিয়ে নিয়ে বোর্ড করবেন। এই চক্রান্ত চলছে। তাই বন্ধুগণ, এর বিরুদ্ধে আমরা সারা বাংলা জুড়ে প্রতিবাদ করছি, সভা সমিতি করছি, মিছিল করছি। গণতন্ত্র পশ্চিমবাংলায় ফিরিয়ে নিয়ে আসার সংকল্প করেছি। সারা ভারতবর্ষে যদি বিজেপি গণতন্ত্র ফিরিয়ে আনতে পারে, পশ্চিমবাংলায় আনবে। আর এই যে অত্যাচার চলছে, এই যে আমাদের আটকাবার চেষ্টা চলছে, এটা সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছেন না। এবং এই টিএমসির গুন্ডাদের যে অত্যাচার সীমা পার হয়ে যাচ্ছে, এটাও মানুষকে ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে। তাই আগামী দিন 2019 সাল যে নির্বাচন আসছে, সেই নির্বাচন নির্ণায়ক নির্বাচন হবে। বাকি পশ্চিমবাংলা যত নির্বাচন হয় তার থেকে আলাদা হবে। আমরা অমিত শাহকে বলেছি 22টার বেশি সিট দেবো। আমি আপনাদের উপর ভরসা করে বলেছি। প্রতিন্দা বলেছেন উত্তরবাংলায় 8টা সিট আমরা জিতবো, কিন্তু রায়গঞ্জ জিতবো কি? আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, রায়গঞ্জ কি সেই 22টা সিটের মধ্যে থাকবে? আমি চাই এই গুন্ডাদের যোগ্য জবাব এখানকার মানুষ দিক। আর সেটা জবাব হচ্ছে নির্বাচনে এদেরকে হারান। এরা পঞ্চায়েত নির্বাচনে মারপিট করেছে, পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে, নমিনেশন করতে দেয়নি, প্রচার করতে দেয়নি, ভোট দিতে দেয়নি, ভোট গুনতে দেয়নি, গোনা সিটকে জিতে নিয়েছে আমাদের কাছ থেকে। ওরা যদি ভেবে থাকে যে পঞ্চায়েত ভোটটাও, পার্লামেন্ট ভোটটাও পঞ্চায়েতের মতো করবো, সেটা কিন্তু হবে না। সেই দিবা স্বপ্নটা ভুলে যান। কারণ এখানকার পুলিশ দিয়ে পার্লামেন্টের ভোট হবে না। দিল্লির পুলিশ আসবে, প্যারামিলিটারি ফোর্স থাকবে, এরকম চকরা বকরা পোশাক পরে থাকবে, হাতে মেশিন গান থাকবে, আর রুলের বাড়ি থাকবে। বেশি গন্ডগোল করলে রোল, আর একটু বেশি গন্ডগোল করলে গুলি। যেটা পছন্দ চেয়ে নেবেন। সেদিন দয়া করে করুন, টিএমসির লোক যেন বুথে গিয়ে গন্ডগোল না করে, আমরা আগে বলে দিচ্ছি। তারপরে কিন্তু এমন মুশকিল হবে, দিল্লির পুলিশের রুল বাড়ির মাঠটা খুব জোরে লাগে, হাড় ভাঙলে জোরতে 6 মাস সময় লাগবে। আর পার্টি করতে পারবেন না, বিছানায় শুয়ে থাকতে হবে, ভোট দিতে পারবেন না। তাই বন্ধুগণ, যারা চিন্তা করছিলেন, দেখা হলে আমাকে বলেন, দাদা লোকসভায় ভোট দিতে পারবো তো? সত্যি আজ অবস্থা তাই। পশ্চিমবাংলায় আপনি ট্যাক্স দিতে পারবেন, আপনি খাজনা দিতে পারবেন, আপনি সিন্ডিকেটে চাঁদা দিতে পারবেন, দুর্গাপূজা কালী পূজার চাঁদা দিতে পারবেন, কিন্তু ভোট দিতে পারবেন না। এখানকার আপনার ভোট আপনি দিতে পারবেন না। এ হচ্ছে মজার রাজত্ব। তাই আমরা ঠিক করেছি, পশ্চিমবাংলার মানুষ তার নিজের ভোট নিয়ে দেবে। লাইনে দাঁড়াবেন, ভোটার কার্ড দেখাবেন, ভেতরে যাবেন, ভোট দেবেন, হাতে কালি নিয়ে বাড়ি যাবেন। পঞ্চায়েত আমরা দেখেছি, 1 ঘন্টা লাইনে দাঁড়িয়েছি, ভেতরে গেছি, টিপ দিয়েছি, হাতে কালি লেগে বলে বাড়ি যাও, ভোট হয়ে গেছে।
জিজ্ঞেস করলে আমার ভোট তো দিলাম না, বলছে আমরা দিয়ে দেবো, তোমাকে কষ্ট করতে হবে না। এই যে কষ্টটা পশ্চিমবাংলার মানুষের গণতান্ত্রিক সচেতনতা আছে, আমরা নিজের ভোট নিজে দিতে চাই। ভারতীয় জনতা পার্টি কেন্দ্র সরকার এবার ঠিক করে দেবে আপনি আপনার ভোট কাকে দেবেন, কি করবেন, আপনি দিন, আপনার ভোট দেওয়ার ব্যবস্থা করবে। লাইনে দাঁড়িয়ে ভিতরে যাবেন, ভোট দিয়ে বাড়ি যাবেন, কোনো লাল চোখ, কোনো ধমক চমক চলবে না। আমি এখানে পুরসভা ইলেকশনে এসেছিলাম, আমাদের প্রদীপদার বাড়িতে রাত্রেবেলা বোম মারা হয়েছিল, আমাদের জেলা প্রেসিডেন্টকে ধমকানো হয়েছিল, আমাদেরকে সভা করতে দেওয়া হয়নি, তাই আমরা বাইকে করে ঘুরে ঘুরে সভা করেছিলাম, আপনারা দেখেছেন। সেই জন্য বিজেপিকে কেউ আটকাবার চেষ্টা করলে পারবে না, কোনো বাধা আমরা মানি না। তাই আজকে দেশের 75% জায়গা আমাদের রাজত্বে আছে, পশ্চিমবাংলা তার বাইরে থাকবে না। শ্যামাপ্রসাদের স্বপ্নকে সফল করার জন্য আজকে হাজার হাজার লক্ষ লক্ষ কার্যকর্তা পশ্চিমবাংলায় বেরিয়েছেন। পুলিশের গুন্ডার উৎপাতকে, অত্যাচারকে উপেক্ষা করে রাস্তাঘাটে বেরিয়ে আজকে ভারত মাতা কি জয় বলে স্লোগান তুলেছেন। তাই আগামী যে পার্লামেন্ট ইলেকশন হবে, সেই ইলেকশন পশ্চিমবাংলার পরিবর্তনের ইলেকশন হবে, সেমিফাইনাল হবে, সেই সেমিফাইনাল থেকে পরিবর্তন শুরু হবে। 2021 সালে বিধানসভায় ফাইনাল হবে। আর মাহফুজাজি যেমন বলেছেন, দিদিমণিকে কষ্ট করে 14 তলায় উঠতে হবে না, কালীঘাটের টালির বাড়িতে বসে রামায়ণ পাঠ করবেন, তার ব্যবস্থা করে দেব, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়।